আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 16 মে পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপন, ঈদের ছুটিতে সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ। করোনার আফ্রিকান ও ইংল্যান্ড ভেরিয়েন্ট চট্টগ্রামে আক্রান্তদের নমুনা পরীক্ষার পর জানলেন গবেষকরা। মহানগরী ও জেলায় বাস চালু হচ্ছে কাল। মাস্ক পরতে অনীহা মানুষের, মেয়র আতিকের অভিযান, দোকানে তালা। ভ্যাকসিন না পেলে ভারতের সেরাম ইনস্টিটিউটে দেওয়া টাকা ফেরত চাওয়া হবে বললেন অর্থমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। 6 দফা নির্দেশনা দিয়ে 16 মে পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। কর্মস্থলে থাকতে হবে সরকারি বেসরকারি চাকরিজীবীদের। এরপরও ঈদকে ঘিরে রাজধানীর বাইরে যাওয়ার ঠেকাতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনকেই অন্যতম উপায় মনে করছে সরকার। তাই পঞ্চম দফা বাড়িয়ে 16 মে পর্যন্ত বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, দূরপাল্লার বাস বন্ধ থাকবে, তবে 6 মে থেকে জেলার ভেতরে গণপরিবহন চলবে। সরকারি বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থল এলাকায় অবস্থান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট চলবে, না মানলে জরিমানা। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। সিটি কর্পোরেশন, জেলা ও পৌর এলাকায় সচেতনতামূলক প্রচারণা চলবে। আগের প্রজ্ঞাপনগুলোতেও এমন অনেক নির্দেশনা থাকলেও শিথিলতা দেখা গেছে, যা ঈদের সময় আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তবে জনপ্রশাসন সচিব জানান, এবার কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়ন করা হবে। আন্তঃজেলা বাস চলবে না, শুধুমাত্র জেলার মধ্যে চলবে। সরকারি কর্মচারীদের জন্য কিংবা বেসরকারি অফিসে যারা কাজ করেন তাদের বেলায় হলো যে তারা ঈদে বাড়ি যেতে পারবেন না, তাদের কর্মস্থলে থাকতে হবে। কেউ যাতে বাড়ি না যেতে পারে, কাউকে যাতে ঈদে বাড়ি যাওয়ার ছুটি না দেওয়া হয়। মাস্ক পরাটা বাধ্যতামূলক, কিন্তু মাস্ক যাতে পরানো যায় সেরকম মোবাইল কোর্ট কাজ করবে। লকডাউনে আগের মতোই ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে, তবে উড়োজাহাজ চলবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চট্টগ্রামের নতুন তথ্য দিয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছেন, যুক্তরাজ্য ও আফ্রিকার অতি সংবেদনশীল ভেরিয়েন্টের অস্তিত্ব মিলেছে সেখানে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। করোনার প্রথম ধাক্কায় সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে রাখা গেলেও দ্বিতীয় ঢেউয়ে চট্টগ্রামের সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বেশ উদ্বেগজনক। এর কারণ খুঁজতে গিয়ে 10 জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। পরে BCSIR এর সহায়তায় ওইসব নমুনার জিনোম সিকোয়েন্স করেন তারা, যাতে পাওয়া গেছে ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের অস্তিত্ব। তবে এখন পর্যন্ত ভারতের ভেরিয়েন্ট কোনো নমুনায় পাওয়া যায়নি বলে জানান গবেষকরা। আমরা এই স্যাম্পলগুলো সবই কালেক্ট করেছিলাম 5 এপ্রিলের আগে। এখন আসলে কোন ভেরিয়েন্টটা প্রিভ্যালেন্ট অবস্থায় আছে সেটা জানার জন্য আমাদেরকে বর্তমানে যেসব পেশেন্ট আছে তাদের কাছ থেকে স্যাম্পলটা নিতে হবে, এবং আরো বেশি পরিমাণে যদি আমরা সিকোয়েন্সিং করি তাহলে হয়তো আমরা একটি পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারি। আরো সূক্ষ্ম তথ্য পেতে গেলে আরো অনেক নমুনা করতে হবে, হোল জিনোম সিকোয়েন্স করতে হবে। তো এই প্রক্রিয়াটা অব্যাহত রাখা দরকার। আমরা বুঝতে পারবো যে কোন ভ্যারিয়েন্ট বাংলাদেশে সার্কুলেট করতেছে, কেন সংক্রমণ বাড়তেছে, বা সেটা প্রতিরোধের উপায় বা কি। এদিকে পাশের দেশ থেকে এই ভাইরাসের সংক্রমণ রোধে এখন থেকেই কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দেন গবেষকরা। ভারতীয় ভেরিয়েন্টের যে রূপ, সেই রূপটা যদি আমাদের দেশে আসে তাহলে কিন্তু আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যাব। গবেষণায় নেওয়া 10টি নমুনার মধ্যে 2 জন নারী, বাকি 8 জন পুরুষদের। নতুন এই ভেরিয়েন্ট কতটা আগ্রাসী এবং দ্বিতীয় ভ্যাকসিন
তা থেকে কতটা সুরক্ষা দেবে তা নিয়ে আরও গবেষণা দরকার বলে মত দেন গবেষকরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা সেবার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসা অ্যাপসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের অযোগ্যতা ও দায়িত্বহীনতার কারণেই করোনা মহামারীতে মানুষের জীবন ও জীবিকা হুমকির মধ্যে পড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসলে আমরা সবাই মিলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, অবহেলা সবকিছু নিয়ে গোটা জাতি স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য ব্যবস্থায় একটা বিপদের সম্মুখীন হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা হিসেবে সরকার দেশেই তার সুচিকিৎসার ব্যবস্থা করবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। করোনার চিকিৎসা তো আমাদের দেশে যা, ইংল্যান্ডেও তা, সিঙ্গাপুরেও তা, ইউরোপের অন্য দেশেও তা, সেখানে বিশেষ কোনো চিকিৎসা আর নাই। তার এই অসুস্থতার অজুহাত সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এই ধরনের দাবি একটি রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। তবে তিনি দ্রুত সুস্থ হোক। চলমান লকডাউনের মধ্যেই আগামীকাল শর্ত সাপেক্ষে মহানগরী ও জেলা শহরে চালু হচ্ছে বাস সার্ভিস। এই সিদ্ধান্তে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি মানা, অর্ধেক আসন ফাঁকা রাখা এবং গণপরিবহন যাতে জেলার সীমানা অতিক্রম করতে না পারে, এসব বিষয়ে কঠোর নজরদারির পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত এমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। করোনা সংক্রমণ রোধে গেল 5 এপ্রিল থেকে দেশে চলছে লকডাউন। কয়েক দফা মেয়াদ বেড়ে এ মাসের 16 তারিখ পর্যন্ত থাকবে লকডাউনের আদলে এই বিধিনিষেধ। রোজার ঈদকে সামনে রেখে খুলছে মার্কেট ও বিপণী বিতানগুলো। খোলা থাকবে কিছু সরকারি বেসরকারি অফিসও। আর বৃহস্পতিবার থেকে শুধু নগরী ও জেলা পর্যায়ে চলবে গণপরিবহন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের এই অধ্যাপক মনে করেন, অর্থনৈতিকভাবে এই সিদ্ধান্তে খাতটি প্রাণ পাবে। তবে ঈদে ঘরমুখ মানুষ এই সুযোগের অসৎ ব্যবহার করতে পারে বলে আশঙ্কা তাঁর। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব চালাকি অবলম্বন করি জনগণ। দেখা যাচ্ছে সেটা হলো যে গণপরিবহন আছে এক ডিস্ট্রিক্টের ভিতরে চলবে, সো ওই ডিস্ট্রিক্টের বর্ডার পর্যন্ত একটা পরিবহনে যাবে, তারপরে দেখা যাচ্ছে যে ওই ডিস্ট্রিক্টের বর্ডারটা ক্রস করলে তো অন্য ডিস্ট্রিক্টের পরিবহন ওখানে পাওয়া যাবে, সো সে কিন্তু অন্য পরিবহন চলে যাবে। এখানেও চিন্তা করা দরকার সেটা হলো এই যে নিয়মটা চালু করলাম, এটা কতটুকু এফেক্টিভলি করতে পারছে। কোভিড জাতীয় পরামর্শক কমিটির সভাপতি বলছেন, সংক্রমণ রোধে আরও কিছুদিন গণপরিবহন বন্ধ রাখা উচিত। শহরের মধ্যে যে বাস চলবে সেখানে অর্ধেক যাত্রীর জায়গায় যদি তারা পুরোপুরি বাস ভরে যাত্রী নেয় এবং স্বাস্থ্যবিধি না মানে, তাহলে কিন্তু এটা করবে, মানে ফল দিবে না। আর ইন্টার ডিস্ট্রিক্ট যদি বাস চলে বা ঈদের সময় যদি দল বেঁধে যাওয়া আসা হয়, তাহলে কিন্তু আমরা যে উন্নতিটা করেছিলাম সেটা তো ব্যাহত হবে, আবার একটা বিপর্যয় শুরু হতে পারে। গণপরিবহন চালু হলেও খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সবাইকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে মাস্ক ব্যবহারের প্রবণতা, তবে একেবারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার শর্তও মানছেন না দোকানিরা। সংক্রমণ রোগ বিশেষজ্ঞ বলছেন, স্বাস্থ্যবিধি মানতে সরকারকে আরও কঠোর হতে হবে। ফজলে রাব্বির রিপোর্ট। লকডাউনের মধ্যে সীমিত আকারে কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকানপাট, শপিং মল খোলা রাখার অনুরোধ এবং আন্দোলন করেছিলেন ব্যবসায়ীরা। তাদের সে অনুরোধে সাড়া দিয়ে স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকান খোলা রাখার অনুমতি দেয় সরকার। অনুমতি পেয়ে দোকানিরা ভুলে গেছেন শর্তের কথা। বেশিরভাগ মার্কেটেই নেই হাত ধোয়ার ব্যবস্থা, নেই সামাজিক দূরত্ব মানার কোনো তাগিদ। লোকজন যেরকম ভাবে শপিং করে আসলে বা শপিং করতে আসতেছে, মনে হয় সেটা সম্ভব না আর কি পুরোপুরি ভাবে মেনে চলা আর কি। অপ্রয়োজনে অনেকে আসছে, যেটার জন্য বাড়তি ভিড় হচ্ছে এবং ভিতরের
যারা এমপ্লয়িজ তারা হয়তো বা সেটা ভালোভাবে মেনটেন করতে পারছে না। নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে মার্কেটে আসা সব ক্রেতারই আছে নিজস্ব যুক্তি, আছে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে কঠোর হওয়ার তাগিদ। ওই পাশের প্লেটের ওরা যদি ঈদের কেনাকাটা করে আসছে, এখন আমার বাচ্চারা জানতে পারতেছে ওরা ঈদের কেনাকাটা, ওরা জিজ্ঞেস করতে বাবা ওরা পারলে আমরা কেন পারবো না। বইলা কই আসলে এগুলো করানো সম্ভব না। আর আইন শৃঙ্খলা বাহিনীও তো ওইরকম তৎপর না, দেখা যাচ্ছে যে কোনোখানেই ওদেরকে পাওয়া যাচ্ছে না। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা এবং সাবান দিয়ে হাত ধোয়া, এই তিনটি ধাপকেই সমান গুরুত্ব দিতে হবে। শপিং মল কিংবা গণপরিবহন এসব জায়গায় কিছুটা শিথিলতা আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভিড় হয় এমন সমস্ত কাজ এড়িয়ে চলতে হবে। আমরা শিথিল করে যতটুকু কাজ করি না কেন, আমাদের স্বাস্থ্যবিধি না মানলে আমরা আবার সংক্রমিত হয়ে যাব। তবে মাস্ক পকেটে আছে কিংবা ভুলে বাসায় রয়ে গেছে এমন 2-4 জন ছাড়া বুধবার রাজধানীতে পথে বের হওয়া অধিকাংশ মানুষকে দেখা গেছে মাস্ক ব্যবহার করতে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ক্রেতা ও বিক্রেতা উভয়কে সার্বক্ষণিক মাস্ক পরে থাকতে হবে, না মানলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। দুপুরে রাজধানীর গুলশান শপিং সেন্টার ও ডিএনসিসি মার্কেটে স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে তা পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন মেয়র। অভিযান চলাকালে মাস্ক না পরার অভিযোগে 3টি দোকান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। খাবারের হোটেল ও রেস্টুরেন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সরকারি নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র আতিক। এ সময় বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বিক্রেতা হোক অথবা ক্রেতা হোক, যদি মাস্ক পরে না থাকে যেই হোক না কেন, সে দোকান কিন্তু আমি বন্ধ করে দিব। আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, তারপর আমরা চলতে পারবো। কিন্তু আপনারা কোনো কিছু তোয়াক্কা করবেন না, এখন আপনারা বলবেন যে মাফ করে দেন, না, এটি হবে না। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 50 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 32 জন পুরুষ ও 18 জন মহিলা। ঢাকা বিভাগেই মারা গেছেন 28 জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা 11,755। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও 1,742 জন। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা 7,67,338। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 8.59%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 3,433 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চুক্তি অনুযায়ী করোনা ভাইরাসের টিকা না পেলে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে টাকা ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি বলেন, টিকা পেতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের সাথে সরকার চুক্তি করেছিল। এখন তারা টিকা না দিতে পারলে টাকা ফেরত চাওয়া হবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। শুধু একটি উৎসের উপর নির্ভর না করে সরকার একাধিক জায়গা থেকে করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করবে বলেও জানান তিনি। অবশ্যই আপনার যদি কোনো না আসলে এভাবে কোনো আপনার কোনো দেশের টাকা মেরে দেয় নাকি? কিন্তু আমরা লিগ্যাল ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা এই কাজটি নিয়ে করেছি। আমরা শুধু একটি সোর্সের উপরে নির্ভরশীল হয়ে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের ক্ষতি হবে। এই জন্য আমরা পাশাপাশি আরো অন্যান্য সোর্স থেকে আমরা ভ্যাকসিন তৈরি করেন, সেই সমস্ত কোম্পানিগুলো থেকেও আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। 12 মের মধ্যে চীনের 5 লাখ টিকা দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। টেলিফোনে এটিএন বাংলাকে তিনি জানান, রাশিয়া থেকে টিকা আনার প্রক্রিয়া চললেও এখনও সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার ব্যাপারে তেমন অগ্রগতি নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে 12 তারিখের মধ্যে উনি আশা করেন ওই গিফটটা আসবে, বাকিগুলো কবে আসবে উনি বলেন নাই এখন। রাশিয়াটা স্টিল ওয়ার্কিং, রাশিয়া তাদের ওই এগ্রিমেন্টের ডকুমেন্ট পাঠিয়েছে, আমরা সেটা বোধহয় এক্সামিন করে আমরা নেগোসিয়েটেড আরেকটা বোধহয় ডকুমেন্ট দিয়েছে। কালকে হয়তো কিছু খবর পাবো যুক্তরাষ্ট্রের ব্যাপারে। করোনা মহামারীর মধ্যে ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি না যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে শিল্প ও কলকারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই মহামারীর মধ্যে স্বল্প আয়ের মানুষরা যাতে সীমিত পরিসরে ঈদ উদযাপন করতে পারেন সে বিষয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। রাজধানীতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতালে করোনা প্রতিরোধ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। লকডাউনে অনেকেই চোরাই পথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন। ঝুঁকি নিলেই উৎসবের আগে মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজে এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক উৎসব আনন্দ করা যাবে। ঈদ যাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয়। করোনা মহামারীতে গড়ে 12% করে আয় কমেছে 45% মানুষের। গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলে, করোনায় কর্মঘণ্টা ও আয় দুটোই কমেছে। কেবল প্রথম ঢেউতে কর্মহীন হন 62% মানুষ। মহামারীকালীন দরিদ্র মানুষের জন্য জিডিপির অর্ধেক পরিমাণ প্রত্যক্ষ আর্থিক সহায়তার সুপারিশ করেছেন সংস্থাটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একরামুল হক সাইমের রিপোর্ট। কোভিডকালে আয় ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে 2600 পরিবারের উপর জরিপ চালায় সিপিডি। তাতে দেখা যায় করোনার প্রথম ঢেউতে কর্মহীন হয়ে পড়েন 62% মানুষ। তাদের বেশিরভাগই বেকার হয়েছেন গত বছরের মার্চ এপ্রিলে। গড়ে 95 দিন কোনো কাজ পাননি তারা। পরে কর্মসংস্থানের ব্যবস্থা হলেও আগের চেয়ে আয় কমেছে 45%। খরচ সমন্বয় করতে গিয়ে খাবারের পরিমাণ কমিয়েছেন 52% মানুষ। পড়েছেন মাথাপিছু দ্বিগুণ ঋণের চাপে। আয় কমেছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পুনর্নিয়োগ হয়েছে, কিন্তু যে পুনর্নিয়োগটি হয়েছে সেটা তার আয়ের ক্ষয়কে পূরণ করতে পারেনি। সে তার সঞ্চয় ভেঙেছে, ঋণগ্রস্ততা বেড়েছে এবং সেটার সাথে সাথে আমরা দেখতে পেরেছি যে তাদের পুষ্টিহীনতা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, সেবা ও শিল্প খাতের পরিবর্তে কর্মসংস্থান বেড়েছে কৃষিতে। অর্থনীতির এমন ধারাকে গতানুগতিক উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, উল্টো দিকে গড়াচ্ছে দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি। আমাদেরকে দেখতে হবে যে এই সংকটের ফলে পুরো প্রবৃদ্ধি এবং উন্নয়নের ধারা উল্টে যাচ্ছে কিনা। সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটা, এটা ডিস্ট্রিবিউশনটার মেকানিজমটা খুব অ্যাপারেন্টলি সবার কাছে, ট্রান্সপারেন্টলি সবার কাছে আসা দরকার। কোভিড পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জানিয়ে 2 থেকে 3 বছরের আগাম আর্থিক পরিকল্পনা করার প্রস্তাব সিপিডির। এর অভিঘাত দীর্ঘদিন আমার ভিতরে থাকবে, সেহেতু ন্যূনতম এই মুহূর্তে 2 থেকে 3 বছরের একটি কাঠামো দরকার, একটা কোর বাজেট দরকার। জিডিপির 1/2% আমাদের প্রত্যক্ষ আর্থিক সহায়তা হিসেবে দিতে হবে, যেভাবে আমরা ভ্যাকসিনকে দিয়েছি সব মানুষকে, সেইভাবে এইখানে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগ পর্যন্ত গবেষণার প্রতিবেদনের সময়কাল হওয়ায় মহামারীর দ্বিতীয় ঢেউ পরিস্থিতি এতে উঠে আসেনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব অনেক বড় ঘটনা। সেজন্যই তদন্তের সময় লাগছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদ চত্বরে ব্যাপক নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্তের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। বর্তমান করোনা পরিস্থিতিতে আগামী 17 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলছে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন হলের গেটে হাজী মোহাম্মদ মহসিনের মুরাল উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। এ সময় শিক্ষার্থীদের পুরোপুরি টিকাদান কর্মসূচির আওতায় আনার কথাও বলেন উপাচার্য। এই প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে তখন আমরা দেখব যে সামনের দিনগুলোতে কত দ্রুত সময়ের মধ্যে আমরা পরীক্ষা এবং শ্রেণী কার্যক্রম সেটি শুরু করতে পারি। তারপরে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আবাসিক হলগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।
চট্টগ্রামে করোনায় মানুষ চিকিৎসা সেবা না পেয়ে নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ফোরামের নেতারা। এ অবস্থায় হাসপাতালগুলোও পর্যাপ্ত সেবা প্রদানে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব কামাল উদ্দিন, কামরুল ইসলাম ও কাজী গোলাপ রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। রাজধানী ঢাকার মতো চট্টগ্রামেও সরকারি খরচে আইসোলেশনের সেন্টার স্থাপনের দাবি জানান তারা। এবারে ইভ্যালি ঈদ বাজার। করোনাকালীন কঠোর লকডাউনে ব্যবসায়ীদের দাবির মুখে শপিং মল ও মার্কেট চালু হলেও দেশের অন্য জেলার মতো খুলনাতেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। বড় বিপণী বিতানগুলোতে কিছুটা চোখে পড়লেও হকার সহ অন্যান্য ছোট মার্কেটগুলোতে মাস্ক পরা বা সামাজিক দূরত্ব কিছুই মানা হচ্ছে না। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে রমজান মাসের মাঝামাঝি সরকার দোকানপাট খোলার অনুমতি দেয় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেও নেই প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা। খুলনার মার্কেটগুলোতে প্রতি বছরই দেশি ডিজাইনগুলোর পাশাপাশি নারী ক্রেতাদের চাহিদা তালিকার ওপরেই থাকে ভারত থেকে আমদানিকৃত পোশাক। তবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না থাকায় নতুন পোশাকের ঘাটতিতে এ বেহাল দশা বলছেন বিক্রেতারা। তাই মার্কেট খোলা রাখার সময় আরও কিছুটা বাড়ানোর দাবি তাদের। প্রয়োজনে একটু ঈদের কেনাকাটা করতে এবং তো আসছি আমরা। বেশিরভাগ দোকানেই পুরানো কালেকশন। এবার করোনার জন্য তো দোকানে মালপত্র তেমন দেখলাম না, বলে মাল আসেনি। আমাদের কালেকশন করছি কিন্তু সেইভাবে আশানুরূপ বেচাকেনা সেরকম সাড়া নেই। ধরতে গেলে আমাদের যে দোকান খরচ বা অন্যান্য যেসব খরচটা তোলাই কষ্ট হয়ে যাচ্ছে এবার ঈদে আমাদের। এদিকে বড় মার্কেটগুলোতে কিছুটা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেলেও মানা হচ্ছে না ছোট মার্কেটগুলোয়। এভাবেই আমাদের করোনার সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে, কিন্তু যেগুলো বিধিনিষেধ আছে সেগুলো তো মানতেই হবে। সামাজিক দূরত্ব একটু মেনটেন করা হচ্ছে না বেশি, এটা তো দেখতে পারতেছি। মুখে যদি মাস্ক না থাকে আমরা যতই প্রোডাক্ট সে নিক না কেন আমরা তাকে সেল দিই না। সেফটি আমরা যথেষ্ট পরিমাণে নিয়ে কেনা বেচা করতেছি। করোনার কারণে ক্রমাগত লোকসানের মুখে এখানকার গার্মেন্টস ব্যবসায়ীরা। লকডাউন আরও বাড়ানো হলে তাদের একটি বড় অংশই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে বলে আশঙ্কা তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পণ্য ও সেবা প্রদানে দ্রুত EFD মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি জানান, রাজস্ব আয় বাড়াতে EFD মেশিন ব্যবহারের বিকল্প নেই। জাতীয় রাজস্ব বোর্ডে EFD মেশিন ব্যবহারে প্রাপ্ত চালানের ভিত্তিতে চতুর্থ লটারি ড্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বয়ংক্রিয় পদ্ধতিতে 1 লাখ থেকে 10,000 টাকা মূল্যের 101টি লটারি পুরস্কার পাবেন গ্রাহকরা। মেশিনের যে ত্রুটিগুলো ছিল, সিস্টেমের যে ত্রুটিগুলো ছিল সেগুলো আমরা সংশোধন করে নিয়েছি। বাকি মেশিনগুলো খুব দ্রুত বসানো হবে। যেটুকু আমাদের সমস্যা ছিল HDCর বিষয়ে, আমার বিশ্বাস যে HDCর সেই সমস্যাটাও দূর হয়ে গেছে। না হলে ভেন্ডারের প্রতি অনুরোধ থাকলে HDCর এই সমস্যাটা দূর করার জন্য। এবারে আন্তর্জাতিক সংবাদ। টানা তৃতীয় মেয়াদে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। কলকাতায় রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। পরে এক প্রতিক্রিয়ায় মমতা ব্যানার্জি জানান, করোনা মোকাবেলায় হবে তার প্রথম কাজ। আরও জানাচ্ছেন রুকসানা ইভা। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। করোনা পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এবারের শপথ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সীমিত পরিসরে, সাদামাটা ও সংক্ষিপ্ত, যার মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। বুধবার কেবল তারই শপথ অনুষ্ঠিত হয়, অন্যরা শপথ নেবেন পরে। শপথের পর মমতা জানান, করোনা দুর্যোগ সামাল দেয়াই হবে এই মেয়াদে তার প্রথম কাজ।
প্রথা থাকলেও শপথের আগ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত মমতা ব্যানার্জিকে ফোন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সহ দেশি বিদেশি অন্য সিনিয়র নেতারা। এবারে নির্বাচনে বিধানসভার 292টি আসনের মধ্যে 213টিতে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে তৃণমূল, 77টি আসন পায় বিজেপি। তবে বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় উদ্বেগ দেখা দেয়। এতে নিজেদের বেশ কিছু নেতাকর্মী হতাহত হয়েছে বলে দাবি করেছে বিজেপি। রুকসানা ইভা, এটিএন বাংলা। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। দীর্ঘ 7 মাস তদন্ত শেষে সিলেটের কোর্ট পুলিশের কাছে মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আওলাদ হোসেন। চার্জশিটে প্রধান অভিযুক্ত করা হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াকে। এছাড়া পুলিশের আরও 6 সদস্য সহ এক সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্র দেখে কোনো ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করে পুনরায় পিবিআর সাথে কথাবার্তা বলে আমরা অচিরে এটা জমা দিয়ে দেব। কোর্টে আমরা চার্জশিট দাখিল করেছি এবং এই চার্জশিটে আকবর হোসেন ভুইয়া সহ তাদের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগপত্র তদন্ত শেষে দাখিল করেছি। এবারে পারটেক্স খেলার খবর। বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 16 মে ঢাকা পৌঁছাবে লঙ্কানরা। ঢাকায় এসেই 3 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদেরকে। 19 ও 20 মে টানা 2 দিন অনুশীলনের পর 21 মে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। 23 মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। 25 ও 28 মে মিরপুর স্টেডিয়ামে হবে পরের দুটি ওয়ানডে ম্যাচ। 29 মে কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে চেলসির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রথম লিগে প্রতিপক্ষের মাঠে 1-1 গোল ড্র করে ব্লুরা। আওয়ে গোলের সুবিধা থাকায় স্টামফোর্ড ব্রিজে কিছুটা এগিয়ে থাকবে থমাস টুখেলের দল। গোলশূন্য ড্র করলেই ফাইনালের টিকিট পাবে তারা। নিজেদের লিগে শেষ ম্যাচে জয় পেয়েছে দুদলই। রিয়াল মাদ্রিদ হারিয়েছে ওসাসুনাকে, ফুলহ্যামের বিপক্ষে জিতেছে চেলসি। কোচ হিসেবে এ পর্যন্ত 5 বার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছেন টুলেক, কোনোবারই হারের স্বাদ পাননি তিনি। অন্যদিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় চেলসির সঙ্গে 4 দেখায় একবারও জিততে পারেননি রিয়াল মাদ্রিদ। দলের জন্য স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক সার্জিও রামোস। পূর্ণ শক্তির দল পাচ্ছে চেলসিও। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের জিমনেশিয়ামগুলো রীতিমতো খালি পড়ে আছে। বেকার হয়ে পড়েছে জিমনেশিয়াম মালিক ও কর্মচারীরা। তাই বাংলাদেশের জিমনেশিয়ামগুলোকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ জিম মালিক সমিতি। গুলশান লিংক রোডে আজ সংবাদ সম্মেলনে প্রণোদনা ভাতা সহ জিমনেশিয়াম খেলা রাখার সময়সীমা বৃদ্ধি এবং ফিটনেস যন্ত্রপাতির উপর ট্যাক্স মওকুফের দাবি জানান জিম মালিক সমিতির আহ্বায়ক ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সোহরাব রিপন এবং কামরুজ্জামান বিপ্লব সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 16 মে পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপন। ঈদের ছুটিতে সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ। করোনার আফ্রিকান ও ইংল্যান্ড ভেরিয়েন্ট চট্টগ্রামে আক্রান্তদের নমুনা পরীক্ষার পর জানলেন গবেষকরা। মহানগরী ও জেলায় বাস চালু হচ্ছে কাল। মাস্ক পরতে অনীহা মানুষের, মেয়র আতিকের অভিযান এবং দোকানে তালা। ভ্যাকসিন না পেলে ভারতের সেরাম ইনস্টিটিউটকে দেওয়া টাকা ফেরত চাওয়া হবে বললেন তথ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।